আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 12টা পড়ব। সো তোমরা চিন্তা করে না, এটা আমরা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবে এই সম্পূর্ণ চ্যাপ্টার। সো আমরা দ্রুত পড়ব, তোমরা পড়ো, কজ এই 2-3 দিন পরে এসএসসি এক্সাম, 2-3 দিন পরে ফিজিক্স এক্সাম। সো আশা করি তোমরা হচ্ছে নার্ভ ধরে রেখে পড়তে পারবো ইনশাল্লাহ। সো হাতে ব্যান্ডেজটা লাগাই দেই, ঠিকঠাক মতো এক্সাম দেও। এখানে যে টাইপগুলো পড়ানো হবে এই টাইপগুলো থেকে এক্সামে আসবে, এটা শিওর, বুঝছো? ফিজিক্স নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট ইনশাল্লাহ। সো দেখো কি হয়। ওকে, দেখো ট্রান্সফরমার, এখানে এসে আমরা ট্রান্সফরমার যেটা থেকে মেট্রেট আসে ওইটাই পড়ি, ট্রান্সফরমার। সো এই ট্রান্সফরমার জিনিসটা কি স্যার? ট্রান্সফরমার হচ্ছে এমন একটা স্থির বৈদ্যুতিক যন্ত্র যেটার মাধ্যমে কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই, ওই যে বিদ্যুৎ সংযোগ ছাড়াই তাড়িৎচুম্বক আবেশের মাধ্যমে এক কয়েল থেকে আরেক কয়েলে ভোল্টেজ স্থানান্তর করা যায়। এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা এমন একটা স্থির যন্ত্র যেটা বিদ্যুৎ সংযোগ ছাড়াই এক কয়েল থেকে আরেক কয়েলে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে তড়িৎচুম্বক আবেশের মাধ্যমে ভোল্টেজ স্থানান্তর করতে পারে। তো ট্রান্সফরমার তুমি দুইটা পাবে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ কোনটা, স্টেপ ডাউন কোনটা আমি বলি। স্টেপ আপের বাংলা হচ্ছে আরোহী, আর স্টেপ ডাউন মেবি অবরোহী। হ্যাঁ, আরোহী মানে হচ্ছে যেটাতে ভোল্টেজ বাড়ে, বুঝছো? আর স্টেপ ডাউন মানে হচ্ছে যেটাতে ভোল্টেজ কমে। আমি দেখাই ট্রান্সফরমারটা একটু এঁকে দেখাই। মনে করো এই যে প্রথম কুণ্ডলী, প্রাথমিক কয়েল, এটা মনে করো সেকেন্ডারি কয়েল। ওকে, সো তুমি হচ্ছে এখানে একটু দেখার ট্রাই করো, এটা ফিল আপ করি। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের এই যে তোমার ইয়েটা আছে, এগুলো লাগবে না, জাস্ট এখানে দুই প্রান্ত দিয়ে দিই এইভাবে। ওকে, আচ্ছা, এই যে ট্রান্সফরমারটা দেখতেছো, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। এইটার এই কয়েলটাকে, প্রথম কয়েলটাকে বলে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল, এটাকে বলে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল। এটা কি? এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এই কুণ্ডলীটা হচ্ছে মুখ্য কুণ্ডলী বা ইংরেজিতে হচ্ছে প্রাইমারি কয়েল। এটা হচ্ছে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল। ওকে, এটা বুঝছি। এইবার কথা হচ্ছে এই যে ট্রান্সফরমারটা দেখতেছো, এইটার স্টেপ আপের ক্ষেত্রে বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে, আমি ইংরেজিতেই লিখি স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে এই যে গৌণ কুণ্ডলীর, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে বি অফ পি বলে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে বি অফ এস লিখে। কেন? এই পি দিয়ে বোঝায় প্রাইমারি হচ্ছে মুখ্য কুণ্ডলী, এস দিয়ে বোঝায় সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে বিপি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে ডিএস। মুখ্য কুণ্ডলীর এই যে পাক সংখ্যা আছে, এই যে পাক সংখ্যা, প্যাচ সংখ্যা, এটাকে বলে এনপি। গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা হচ্ছে এনএস, বুঝছো? এই যে এখানে লিখি, বিপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর হচ্ছে তোমার ভোল্টেজ। তাহলে বিএস হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, বুঝছো? পরে এনপি যেটা, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য বা প্রাইমারি যেটা আছে, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, এবং এনএস হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা। আচ্ছা, পরে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি এবং গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস। তাইলে কি এটা কি আর লেখা লাগবে? বলো, আই মানে তড়িৎ প্রবাহ, এইটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এইটা গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ।
তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে যে ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বেশি থাকে বা মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে গিয়ে ভোল্টেজ বেড়ে যায়, ওইটা হচ্ছে স্টেপ আপ। বাড়ছে কি বাড়ছে? ভোল্টেজ বাড়ছে। তাহলে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে বেশি থাকে। এন্ড ভোল্টেজ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ তখনই বাড়বে যখন গৌণ কুণ্ডলীর পেজ সংখ্যা বাড়বে। সো গৌণ কুণ্ডলীর পেজ সংখ্যা যদি বাড়ে, হ্যাঁ, তাহলে এই স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারবো যে ওই এখানে দেখেই বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এই যে গৌণ কুণ্ডলীতে পেজ সংখ্যা বেশি, তাহলে গৌণ কুণ্ডলীতে পেজ সংখ্যা বেশি হইলে এটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। সো এখানে তোমাকে হচ্ছে আমি একটা সূত্র লিখে দিই, এইগুলো সব মুছে দিই, এগুলো তুমি লিখলে লিখো, না লিখলে নাই। বাট এইখানে আমি তোমাকে একটা সূত্র লিখে দেবো, এক লাইন, এই এক লাইনে একটা চ্যাপ্টার শেষ। তুমি এখানে লিখো যে ভাইয়া বিপি বাই বিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। এই যে ভোল্টেজের ক্ষেত্রে দেখো প্রাইমারিটা উপরে দিছি, সেকেন্ডারি নিচে দিছি, মানে মুখ্য কুণ্ডলী বাইস সেকেন্ডারি গৌণ কুণ্ডলী। পাক সংখ্যার ক্ষেত্রেও মুখ্য কুণ্ডলীটা উপরে সেকেন্ডারিটা নিচে। বাট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একদম ডিফারেন্স, মানে ভোল্টেজ পাক সংখ্যা এগুলো হচ্ছে মানে কি বলে তোমার হচ্ছে এগুলো হচ্ছে একরকম, আর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে উল্টা, বুঝছো? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উল্টা, ভোল্টেজ আর পাক সংখ্যা হচ্ছে সমানুপাতিক আর তড়িৎ প্রবাহটা ব্যস্তানুপাতিক। এটা জাস্ট মনে রাখলে হবে। এই যে বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস হয়েছে, বাট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এটা হয়ে গেছে আইএস বাই এইপি। এইটা জাস্ট মনে রাখো, এইটা জাস্ট মনে রাখো, কাজ হয়ে যাবে। এই এক লাইন মনে রাখো, কাজ হয়ে যাবে। তাইলে তুমি দেখো আইএসটা আই তড়িৎ প্রবাহ উল্টা, ভোল্টেজের ক্ষেত্রে উল্টা, পাক সংখ্যার ক্ষেত্রে উল্টা, তড়িৎ প্রবাহ হচ্ছে বিপরীত। এখানে প্রাইমারিটা উপরে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রাইমারিটা নিচে গেছে, মুখ্য কুণ্ডলীটা এখানে উপরে, এখানে নিচে আর কি। এখানে গৌণ কুণ্ডলী পাক সংখ্যা নিচে, এখানে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ উপরে, উল্টা। বাট ভোল্টেজের ক্ষেত্রে দেখো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নিচে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজও নিচে। বুঝছো ব্যাপারটা? বুঝাইতে পারছি? ঠিক আছে। তাইলে দেখো স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস ইজ গ্রেটার দেন বিপি পাইছি, এনএস ইজ গ্রেটার দেন এনপি পাইছি। তাইলে এখানে দেখো এবার এনএস ইজ গ্রেটার দেন এনপি, তাইলে তড়িৎ প্রবাহ উল্টা না? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উল্টা। তাইলে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যেহেতু উল্টা, তাইলে দেখো এখানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি হইলে এখানে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কম হবে, কারণ এটা হচ্ছে উল্টা। এইখানে সূত্রেই দেখতে পারতেছে উল্টা। সো এইখানে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমারে আইএস ইজ স্মলার দেন আইপি হয়। এই তিনটা জিনিস মনে রাখবা। এবার আসো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার আসো, এটা শেষ না, এটা ভাই মুছে ফেলতেছি। এবার আসো স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, সো স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয় স্যার? স্টেপ ডাউন ট্রান্সফরমারে গৌণ কুণ্ডলীতে গিয়ে ভোল্টেজ হ্রাস পায় বা ভোল্টেজ কমে যায়, তার মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কমে যায় মুখ্য কুণ্ডলীর চেয়ে। এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ তখনই কমবে যখন গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কমে যাবে, তাহলে এনএস ইজ স্মলার দেন এনপি হবে। আর এইগুলা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি মুখ্য কুণ্ডলীর চেয়ে কম হয়, তাইলে গৌণ কুণ্ডলীর প্রবাহ মুখ্য কুণ্ডলীর থেকে বেশি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে উল্টা। এইটা জাস্ট মনে রাখো, কাজ হয়ে গেছে। এই যে এই শেষ। এইবার ডিরেক্ট মেতে চলে যাব। এই তিনটা সূত্র মনে রেখো, এই একটা লাইন মনে রেখো, কাজ হয়ে গেছে। সো এই যে এটা হচ্ছে ট্রান্সফরমার কোনটার কি বলে দিয়ে দিছি। এবার আমরা মেতে চলে যাই। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20। এটা কি ময়মনসিংহ বোর্ড 20। তো এটা দেখো, এটার গ নাম্বারটা তুমি একটু খেয়াল করে দেখো। তোমাকে বলছে এটা গ নাম্বারটা করবো, তার আগে এই চিত্রটা দেখো। চিত্র বিতে বি একটা বৈদ্যুতিক মোটর ইনপুট আউটপুট দিছে। বি মোটরের কর্মদক্ষতা 90%। মোটরটি 40 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 200 কেজি পানি উঠাতে পারে। আচ্ছা, উদ্দীপকের এ যন্ত্রের গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা নির্ণয় করবা। এই যে এ যন্ত্রটা আছে, এর গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মানে আইএস, তড়িৎ প্রবাহ মানে আই, গৌণ বলছে মানে সেকেন্ডারি মানে এস, আইএস। এইভাবে বুঝবা, বুঝছো? সো এ যন্ত্রের গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করবা, দ্যাটস মিন তুমি আইএস নির্ণয় করবা। হোয়াট ইজ আইএস? তাইলে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এই যে এইখানে শুধু মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, বাট গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া নাই, বুঝবা? এখানে দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে এনপি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। তাইলে মনে করো আমরা যখন সূত্র বসাবো, আমরা তো এটা জানি, সো আমরা বের করবো আইএস। তো আমরা হয় এই দুইটা সূত্রতে বসাবো, নয়তো এটার সাথে এটার সম্পর্ক দিব আর কি। হয় আমরা এইভাবে দিব যে আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু বিপি বাই বিএস
দেখো আইএস বাই আইপি ইজিক্যাল টু বিপি বাই বিএস, হয় এইটা দিব না হয় আইএস বাই আইপি ইজিক্যাল টু এনপি বাই এনএস এইটা দিব। সো এই দুটার মধ্যে কোনটা দিব? সো দেখো এখানে আমরা বের করব আইএস, কি বের করব? আইএস বের করব। এখানে কি দেওয়া আছে? আইপি দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর এমপি কি বলে তড়িৎ প্রবাহ এটা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, বাট গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া নাই, এটা দেওয়া নাই। এটা দেওয়া না থাকলে কি এখানে আইএস বের হবে? বের হবে না। তাইলে এটার ক্ষেত্রে দেখো আইএস বের করবো, আইপি দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দুইটাই দেওয়া আছে। তাইলে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এই গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে পারবো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাইলে দেখো আমরা চুটকি মেরে করে ফেলি। সো ডিরেক্ট এখানে লিখবা কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 20, বের করবো হচ্ছে আইএস। তারপরে আমাদের মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে 5 এম্পিয়ার। সো আমরা জানি আইএস বাই আইপি ইজিক্যাল টু এনপি বাই এনএস। বুঝছি? আইএস বাই আইপি ইজিক্যাল টু এনপি বাই এনএস। তাহলে এটাতে দেখো আমরা এখানে আইএস বের করবো। সো আইএস ইজিক্যাল টু আসবে, এখানে আছে এনপি বাই এনএস, এই আইপিটা গুণ হয়ে যাবে। সো এনপি কত স্যার? 50, এনএস 20, মান বসো এখানে সিরিয়াল ওয়াইজ। এনপি 50, এনএস হচ্ছে 20 এবং আইপিটা হচ্ছে 5 এম্পিয়ার বসো, ওইটা থেকে আনসার চলে আসবে। এইটা আসতেছে আমাদের 12.5 এম্পিয়ার। সো আশা করি বুঝতে পারছো, 12.5 এম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা এটা মুছে ফেলছি, এটা তোমরা জানো, খাতায় তো তুলে ফেলছো। বলছে না গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে, যে নির্ণয় করে ফেলছি, এটাই শেষ। এবারে আসো গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে এ যন্ত্রটি দ্বারা বি যন্ত্রটি চালানো সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। আচ্ছা, সো এ যন্ত্র দ্বারা বি যন্ত্র চালানো সম্ভব কিনা এইটা বিশ্লেষণ করতে হইলে আগে আমরা দেখবো এ যন্ত্রের ক্ষমতা কত আর বি যন্ত্রের ক্ষমতা কত। এখানে বি দিয়ে তো বৈদ্যুতিক মোটর চালাবো, সো কি দিয়ে চালাবো? এ যন্ত্র দিয়া। তাইলে এ যন্ত্রের ক্ষমতা যদি বি যন্ত্রের ক্ষমতা থেকে কম হয়, বুঝছো, এই এ দিয়ে আমি বিকে চালাবো, তাহলে এর ক্ষমতা যদি বি থেকে কম হয় তাহলে বিটা কি এর কাছে এসে চলবে? চলবে না, বিকজ এইটা থেকে এটার ক্ষমতাই বেশি। সো এইটা দিয়ে এটাকে চালাইতে হইলে হয় এইটার ক্ষমতা এটার সমান হইতে হবে, নাহলে এটার ক্ষমতা এটা থেকে কম হইতে হবে। সো এইটা জাস্ট আমরা টেস্ট করবো। সো আমরা এখানে চিত্র বি যে একটা বৈদ্যুতিক মোটর বলছে, এইটার প্রদত্ত ক্ষমতা কত এটা আমরা বের করবো। কি প্রদত্ত ক্ষমতা মানে এটার ইনপুটে কি ক্ষমতা দেওয়া আছে ওইটা বের করবো, কার্যকর ক্ষমতা না। সো এখানে আমাদের দেওয়া আছে বি একটা মোটর, এই মোটরের ক্রমদক্ষতা 90%। মোটরটি 40 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 200 কেজি পানি উঠাতে পারে, জি এর মান বলে দিছে। আচ্ছা, এখান থেকে দেখো এখানে যে ডিটেলস দেওয়া আছে এটা থেকে আমরা মোটরের কার্যকর ক্ষমতা বের করে ফেলতে পারবো ফার্স্টেই। মানে এই যে দ্বিতীয় যে বৈদ্যুতিক মোটর আছে বিতে, এটার কার্যকর ক্ষমতা বের করে ফেলতে পারবো, মানে পি ড্যাশ এটা তো কার্যকর ক্ষমতা। বাট আমরা মোটরে আসলে ইনপুটে কি দেই? তার প্রদত্ত ক্ষমতা যেটা পি, মেইন যে ক্ষমতা আছে ওইটা দেই, তারপরে না তার কর্মদক্ষতা থাকে এবং কর্মদক্ষতা অনুযায়ী তার কার্যকর ক্ষমতা কাজ করে। বুঝতে পারতেছো? সো আমরা এক্স্যাক্টলি বি মোটরের প্রদত্ত ক্ষমতা বের করব। সো প্রদত্ত ক্ষমতা বের করতে হইলে আমরা জানি দেখো ইটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি ইন্টু 100%। 100% না লিখলেও হবে, যদি ইটার মান হচ্ছে ডিরেক্ট দশমিকে বসাই দাও, এটা থেকে পার্সেন্ট সরাই দাও আর কি। আচ্ছা, সো এখানে দেখো তুমি ইটার মান জানি, কর্মদক্ষতা জানি, এই যে প্রদত্ত ক্ষমতা বের করতে হইলে আমাদের কার্যকর ক্ষমতাটা জানা লাগবে, এই জন্য কার্যকর ক্ষমতাটা আগে বের করব। সো লিখো বি মোটরের কার্যকর ক্ষমতা, বি মোটরের কার্যকর ক্ষমতা, তাহলে কার্যকর ক্ষমতা পি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি বা এম জি এইচ বাই টি, এটা চ্যাপ্টার 4-এ পড়ছো তোমরা। এম কত? এই যে 200 কেজি পানি 40 মিটার উচ্চতায় উঠায়, তাহলে এম হচ্ছে 200 কেজি, জি এর মান 9.8 এই যে দেওয়া আছে, আর এইচ হচ্ছে 40 মিটার উচ্চতায় উঠায়, টি কত? 40 সেকেন্ডে উঠায়, তাহলে টি হচ্ছে 40। সো এটা তুমি হিসাব করবা, এটা কাউন্ট করে দেখো কত আসে। আচ্ছা, এটা আসতেছে আমাদের 1960 ক্ষমতার একক ওয়াট, এটা আসছে কার্যকর ক্ষমতা। বাট আমাদের কার্যকর ক্ষমতা জানলে হবে না, আমাদেরকে বের করতে হবে প্রদত্ত ক্ষমতা। সো এক্ষেত্রে তুমি সহজভাবে দেখো ইটার মান যেটা, এটা 90% দিছে না। সো ইটার 90%কে যদি তুমি 90% মানে কি 100/90 না,
এটা যদি ডিরেক্ট বসে এটার মান 0.9 এটা লিখে ফেলো, এটার মান যদি এটা লিখে ফেলো, তাহলে তুমি ডিরেক্ট এটা ইজিক্যাল টু পি ড্যাশ বাই পি বসাইতে পারবা, কোনো সমস্যা নেই, বুঝছো? এটা ইজিক্যাল টু পি ড্যাশ বাই পি বসাইতে পারবা, 100% আর দেওয়া লাগবে না। সো তুমি হচ্ছে আমরা এটার মান 0.9 এটা ধরে ডিরেক্ট এইখানে লিখে ফেলবো। সো আমরা জানি এটা ইজিক্যাল টু পি ড্যাশ বাই পি। সো আমরা বের করবো এই পিটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতাই হচ্ছে তার মেইন ক্ষমতা আর কি, যেটা আমরা মানে কারেন্টে বা আমরা যখন মোটরকে দেই আর কি শক্তি বা ক্ষমতা দেই, তখন হচ্ছে বিদ্যুৎ দিয়ে যে ক্ষমতাটা দেই ওইটা তাকে তার প্রদত্ত ক্ষমতা, বুঝতে পারছো? সো এখান থেকে দেখো আমরা পাবো এই যে পি ইজিক্যাল টু, এখানে পি ড্যাশ আছে, এই ইটাটা নিচে ভাগ হয়ে যাবে, তাইলে দেখো এই প্রদত্ত ক্ষমতা পি ইজিক্যাল টু পাবো কার্যকর ক্ষমতা 1960 ডিভাইডেড বাই এই ইটার মান আমরা 0.9 বসাবো, বিকজ ইটার মান হচ্ছে 90%, দ্যাট মিন 0.9। এটা বসাইলে তোমার হচ্ছে আর 100% দিয়ে গুণটুন দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে না। সো এটা যদি হিসাব করো প্রদত্ত ক্ষমতা পেয়ে যাবে। সো কত আসে? ডিরেক্ট একটা হার্ড মেথে চলে গেছি আর কি, মানে সামনে যেটা আসছে ওইটা পড়াইতেছি। ওকে, 2177.78 ওয়াট, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। তার মানে এটা আমাদের বি মোটরের প্রদত্ত ক্ষমতা, বি এর প্রদত্ত ক্ষমতা। তার মানে এই যে এ যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের ক্ষমতা যদি এই প্রদত্ত ক্ষমতা থেকে বেশি হয়, তাইলেই এই ট্রান্সফরমার দ্বারা বি মোটরটা চালানো যাবে, বুঝতে পারছো? ওকে, বাট এইটার ক্ষমতা, ট্রান্সফরমারের ক্ষমতা এটা থেকে কম হলে আর চালানো যাবে না। তো ট্রান্সফরমারের ক্ষমতা বের করবো। তো ট্রান্সফরমারের ক্ষমতা আমি তোমাকে এখনো দেখাই নাই, চলি গো। ট্রান্সফরমারের এটা একটু লিখো, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে ক্ষমতা মনে করো পি ইজিক্যাল টু বা P1 ইজিক্যাল টু হচ্ছে বিপিআইপি। আমরা জানি ক্ষমতা পি ইজিক্যাল টু বিআই, এটা তো জানি ক্ষমতা পি ইজিক্যাল টু বিআই। সো মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে প্রাইমারি, এই যে প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি প্রবাহ এইটাই। সো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে পি ইজিক্যাল টু বিপি ইন্টু আইপি। সেইমভাবে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ক্ষমতাটা হবে, গৌণ কুণ্ডলীর ক্ষমতা হবে P2 ইজিক্যাল টু বিএস ইন্টু আইএস। কি স্যার? বিএস ইন্টু আইএস। এই বিএস হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, আইএস হচ্ছে গৌণ কুণ্ডলীর প্রবাহ। এবং তোমার হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বিপিআইপি, এইটা সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা হয়, এটা মনে রাখবো। ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর যেই ক্ষমতা, গৌণ কুণ্ডলীরও সেম ক্ষমতা থাকবে, ক্ষমতার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ভোল্টেজের প্রবাহ মাত্রা রেগুলার। আচ্ছা, সো আমরা কি করবো তাইলে? সূত্র দুইটা পেয়ে গেছি। এবার আমরা হচ্ছে তোমার কি করব, এই ট্রান্সফরমারের ক্ষমতা বের করব। সো দেখো এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আর প্রবাহ দেওয়া আছে, বাট এক্স্যাক্টলি আমরা ট্রান্সফরমারের যে ক্ষমতাটা কাজে লাগে বা যেখানটার ক্ষমতা কাজে লাগে ওইটা হচ্ছে গৌণ কুণ্ডলীতে যেটা পায় ওইটাই কিন্তু তার আউটপুট। গৌণ কুণ্ডলীতে যেটা পায় ওইটাই তার আউটপুট। তাইলে আমাদের উচিত গৌণ কুণ্ডলীর ক্ষমতা কত ওইটা বের করা, যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বিএস, গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইএস, এইগুলা দিয়া গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করা উচিত। বাট আমরা তো আরও চালাক কজ আমরা জানি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যেটা গৌণ কুণ্ডলীর ক্ষমতা সেম, চেঞ্জ হয় না। তার মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আর প্রবাহ ডিরেক্ট দেওয়া আছে, এটা দিয়ে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করে ফেলবো এবং লিখবো যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতাই গৌণ কুণ্ডলীর ক্ষমতা। তাইলে আর আলাদাভাবে গৌণ কুণ্ডলীর জন্য বিএস আইএস এগুলো বের করা লাগবে না। ওকে, সরি গো, ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি ইজিক্যাল টু বিপিআইপি। এই যে বিপি হচ্ছে 220 ভোল্ট দেওয়া আছে এবং আইপি হচ্ছে যে 5 এম্পিয়ার দেওয়া আছে। এটা হিসাব করলে পাইবা তুমি 1100, কত স্যার? 1100 ওয়াট। কত পাইছি? 1100 ওয়াট পাইছি। তাইলে তুমি চিন্তা করো, তাইলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যেটা গৌণ কুণ্ডলীর ক্ষমতা হতো, অথবা লিখো গৌণ কুণ্ডলীর ক্ষমতাও, গৌণ কুণ্ডলীর ক্ষমতা এই 1100 ওয়াটে। বিকজ আমাদের গৌণ কুণ্ডলীর ক্ষমতাই দরকার, কজ মোটরটাকে গৌণ কুণ্ডলীতেই বসাইতে হবে। আচ্ছা, এইবার তুমি বলো ভাইয়া, তোমার বিবেক দিয়ে চিন্তা করো, এই ট্রান্সফরমারের ক্ষমতাই আসছে 1100 ওয়াট, অন্যদিকে এই বৈদ্যুতিক মোটরের ক্ষমতা 2100 ওয়াট।
তাহলে 1100 ওয়াটের জিনিস দিয়া 2100 সামথিং ওয়াটের জিনিস চালাইতে পারবা না। তাইলে এ যন্ত্র দ্বারা বি যন্ত্র চালানো সম্ভব না। এ যন্ত্র দ্বারা বি যন্ত্র চালানো সম্ভব না। আশা করি বুঝাইতে পারছি। যদি বুঝে থাকো তাইলে নেক্সটে আসো। কোথায় গরম লাগতেছে, এটা পড়ার প্রয়োজন নেই। পিছনে নেই এটা। মুছে ফেলি। এই যে কুমিল্লা বোর্ড 20, আচ্ছা কুমিল্লা বোর্ড 20, এটার গ নাম্বারটা দেখো। বলছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে 20 ও 50। ট্রান্সফরমারটির প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা 100। বলছে ট্রান্সফরমারের সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত বের করবা। এটা সেকেন্ডারি ও প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত। দ্যাট মিনস তোমাকে এটা বলছে সেকেন্ডারি তড়িৎ প্রবাহ অনুপাত প্রাইমারি তড়িৎ প্রবাহ কত, এটা বের করবা। দেখো কোয়েশ্চেনটার সাথে মিলিয়ে দেখো এটার কথাই বলছে কিনা, যে ট্রান্সফরমারটির সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করবা। তাহলে সেকেন্ডারি অনুপাত প্রাইমারি, এটা তুমি এইটাই বের করবা। এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া আছে যে ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে 20 ও 50। তো এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, প্রাইমারির ভোল্টেজ 20 ভোল্ট। প্রাইমারি ভোল্টেজ মানে কি হচ্ছে বিপি হচ্ছে 20 ভোল্ট। সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বিএস, এটাই যেগুলো বলছে 50 ভোল্ট। কত ভোল্ট? 50 ভোল্ট। তাইলে আমরা বের করবো আইএস অনুপাত আইপি। সো এটা এবং এটা সম্পর্ক বসাবো। দেখবা আমরা জানি আইএস বাই আইপি লিখছি। দেখো তড়িৎ প্রবাহের সাথে ভোল্টেজের সম্পর্ক লিখবো। তড়িৎ প্রবাহের সাথে যাই লিখো তড়িৎ প্রবাহটা উল্টা, বুঝছো? তো তড়িৎ প্রবাহের সাথে উল্টা হবে। তাইলে আইএস উপরে হইলে এখানে উপরে হবে বিপি, বুঝছো? তাহলে বিপি বাই বিএস হবে, বুঝছি? আইএস বাই আইপি ইজিক্যাল টু বিপি বাই বিএস। সো দেখো আইএস বাই আইপি ইজিক্যাল টু বিপি কত 20, বিএস 50, তাহলে 20 বাই 50 পাইতেছি। আইএস বাই আইপি ইজিক্যাল টু 2/5। তাহলে এখান থেকে পাবা দেখো আইএস অনুপাত আইপি, আইএসটা হচ্ছে 2, আইপি হচ্ছে 5। তাহলে আইএস অনুপাত আইপি 2:5, এইটাই ডিরেক্ট বের হয়ে গেছে অনুপাত। এটা কোনো কথা, এখানে মার্কস পেয়ে গেছে। দেখছো সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত, সেকেন্ডারি অনুপাত প্রাইমারি, এই যে এটা। এবার তুমি এটা দেখো যে গ নাম্বারে কি বলছে। ট্রান্সফরমারটির প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা 100। আচ্ছা, ট্রান্সফরমারটির বাসা বাড়ি উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? আচ্ছা, তো ট্রান্সফরমারটির প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা 100। আচ্ছা, আর বাসা বাড়ির উপযোগী করে তৈরি করতে হলে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? বাসা বাড়ির উপযোগী মানে হচ্ছে ওই যে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজটা 220 ভোল্ট করতে হবে। মানে আমরা যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে 220 ভোল্ট। বাসা বাড়িতে 220 ভোল্টের উৎস আমরা ইউজ করি, মনে আছে? বা এগুলো তুমি বাসা বাড়িতে তুমি নিজের চোখে দেখছো। আচ্ছা, সো আমরা দেখবো এখানে আমি এইটাই দেখি যে দেখো আমাদের যেভাবে দেওয়া আছে যে আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 50 ভোল্ট, এবং
আচ্ছা প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা মানে এনপি দেওয়া আছে 100 ওকে। সো এই অবস্থায় আমাদের গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কত আছে এটা আমরা বের করব। কজ তোমাকে এটাই বলছে যে ট্রান্সফরমারটিকে বাসা বাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। সো বাসা বাড়ির উপযোগী করে তৈরি করবা, কি করবা, বাসা বাড়ির উপযোগী করে তৈরি করবা। সো বাসা বাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। সো বাসা বাড়ির উপযোগী করে তৈরি করবা, চিন্তা করো তাইলে বাসা বাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ চেঞ্জ হবে এটা বের করবা, পাক সংখ্যার কিরূপ চেঞ্জ হবে। তাইলে আমরা দেখবো যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় গৌণকুণ্ডলীর পাক সংখ্যাটা কত, আর বাসা বাড়ির উপযোগী করতে হইলে গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা কত লাগবে এটা বের করে ডিফারেন্সটা আমরা চেক করতে পারবো। সো দেখো এনএস বের করবো না, ডিরেক্ট লিখবো, আমরা জানি এনএস বাই এনপি ইজিক্যাল টু কার সাথে সম্পর্ক, ভোল্টেজ, মানে ভোল্টেজ দের মান দেওয়া আছে। সো এনএস উপরে দিলে বিএস উপরে হবে, বুঝছো এরকম, কজ পাক সংখ্যার ভোল্টেজ সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে পাই যে এনএস ইজিক্যাল টু এখানে বিএস বাই বিপি আছে, এনপিটা গুণ হয়ে গেছে, বুঝছি। সো এখানে মান বসাও, বিএস 50 বিপি 20, 50/20 ইন্টু এনপি হচ্ছে 100, এটা করলে তুমি পাইবে এখানে 250, তো পাইছি 250, মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা পাইছি 250। আচ্ছা সো বাসা বাড়ির উপযোগী করতে হইলে বাসা বাড়ির উপযোগী করলে এই যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ হইতে হবে 220 ভোল্ট, বুঝছো, গৌণকুণ্ডলীর ভোল্টেজ হইতে হবে 220 ভোল্ট, বাসা বাড়ির উপযোগী করতে গৌণকুণ্ডলীর ভোল্টেজ হইতে হবে 220 ভোল্ট। সো এক্ষেত্রে আমাদের গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত এটা বের করবো। সো এখানে যেরকম সূত্র আসছে তুমি ডিরেক্ট লিখে ফেলো যে অতএব গৌণকুণ্ডলীর পাক সংখ্যা প্রাইম দিতেছি, কজ আমরা হচ্ছে বাসা বাড়িটা বিএস প্রাইম ধরছি যে 220 ভোল্ট করতে হবে, তাইলে দেখি আমরা গৌণকুণ্ডলীটা বা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত করতে হবে। সো এনএস প্রাইম ইজিক্যাল টু কি হবে, সেম ভাবে যে বিএস বাই বিপি ইন্টু এনপি, বিএস বাই বিপি ইন্টু এনপি, বাট এখানে বিএস এর ক্ষেত্রে জাস্ট এটা ইউজ হবে, এই যে বিএস প্রাইম এটা ইউজ হবে। সো এখানে দেখো বিএস প্রাইম 220 ভোল্ট, কজ বাসা বাড়ির উপযোগী করবো, আর বিপি যেটা প্রাইমারি ভোল্টেজ 20 ভোল্টই দেওয়া আছে, এনপি তো 100 দেওয়া আছে। সো এটা যদি হিসাব করো এখান থেকে তুমি হচ্ছে এনএস প্রাইম পাবা, এটা থেকে তুমি এনএস প্রাইম কত পাবা, এটা থেকে এনএস প্রাইম পাবা হচ্ছে 1100, কত পাবা 1100, কত পাবা স্যার 1100। তাইলে দেখো আমরা দেখছি যে বাসা বাড়ির উপযোগী করতে হইলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হইতে হবে আমাদের 1100, কজ বাসা বাড়ির উপযোগীর জন্য গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, বাট আগে আমাদের গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ছিল 250, বাট বাসা বাড়ি উপযোগী করতে হইলে করতে হবে 1100, তাইলে কত চেঞ্জ করতে হবে, কিরূপ পরিবর্তন করতে হবে, তাহলে তো বৃদ্ধি করতে হবে। দেখো আগে কম ছিল এখন বাড়াইতে হবে, চলি কত হবে বৃদ্ধি করতে হবে। সো কত বৃদ্ধি করতে হবে তুমি দেখো, এই যে 1100 থেকে আগের যে কত স্যার 250, এটা বিয়োগ দিয়ে দেখাও, এটা হচ্ছে 850, এত 850 পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটাই হচ্ছে। ওকে নেক্সটে আসো, ডিরেক্ট মুছে বলতেছি, তোমরা দরকার হইলে পজ করে তুলো, এটা তো লাইভ না। এটা দেখো যশোর বোর্ড 19, আমরা হচ্ছে পরে সেম টাইপের কোয়েশ্চেন পাইলে শুধু স্কিপ করব, তোমরাই করবা। আচ্ছা একটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বলছে 450 ভোল্ট, পাক সংখ্যা 100, প্রবাহ এত, গৌণকুণ্ডলীর প্রবাহ এত। আচ্ছা গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করবা, কোয়েশ্চেন ইজ দ্যাট গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো, তার মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বিএস ইজিক্যাল টু হোয়াট, কি কি দেওয়া আছে এটা দেখো, তোমাকে দেওয়া আছে দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, মানে বিপি দেওয়া আছে কত 450 ভোল্ট, এরপরে দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। সো আমরা পাক সংখ্যা দিয়ে যদি হিসাব করি তাহলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দিতে হবে, বাট এখানে শুধু মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দিছে, গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা দেয় নাই। বাট এখানে দেখো মুখ্য কুণ্ডলীর প্রবাহ দিছে, গৌণকুণ্ডলীর প্রবাহ দিছে, তার মানে আমরা প্রবাহ দিয়ে সম্পর্কটা বসাইতে পারবো। তাই দেখো এখানে মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি 1.5 এম্পিয়ার, গৌণকুণ্ডলীর প্রবাহ আইএস হচ্ছে 6.15 এম্পিয়ার দেওয়া আছে, বের করবো বিএস, ডিরেক্ট লিখবো বিএস বাই বিপি ইজিক্যাল টু কি হবে
আইপি বাই আইএস কজ এটা উল্টা, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উল্টা, তাহলে বিএস হবে আইপি বাই আইএস আছে, বিপিটা গুণ হয়ে যাবে, বুঝছো? সো আইপি কত, এই যে 1.5 ডিভাইডেড বাই আইএস কত 6.15 ইন্টু বিপি কত, বিপি হচ্ছে 450 ভোল্ট। সো এটা যদি হিসাব করো তুমি এখান থেকে পাবা, এবং বিএস ইজ ইকুয়াল টু কত পাবা, এটা আসতেছে আমাদের 109.76 এত ভোল্ট। এটা হয়েছে দেখো পূর্ণকুণ্ডলীর ভোল্টেজ 419। হবে না কেন, হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার এর পরবর্তীতে শুধু আমরা গ নাম্বারটা করবো। সো এই টাইপের অনেকটা ম্যাথ করে ফেলছি, এরকম ম্যাথ দেখলেই তোমরা পারবা। এবার দেখো গ নাম্বারটা বলছে 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর ট্রান্সফরমারটির সাহায্যে চালানো সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাইবা। তার মানে ট্রান্সফরমারটির সাহায্যে 1.5 কিলোওয়াটের ক্ষমতার তড়িৎ মোটর চালানো যাবে কিনা এটা আমরা কীভাবে দেখবো, দেখবো যে ট্রান্সফরমারের ক্ষমতাটা কত। যদি দেখি ট্রান্সফরমারের ক্ষমতা এইটার, এই তড়িৎ মোটরের ক্ষমতার চেয়ে বেশি, তাইলে ট্রান্সফরমার দিয়ে এই মোটরটা চালানো যাবে, বুঝতে পারছো? ওকে, সো এখানে দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজও দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে। সো এখানে ডিরেক্ট দেওয়া আছে, দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বিপি ইজিক্যাল টু 450 ভোল্ট, মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি ইজিক্যাল টু 1.5 এম্পিয়ার, ডিরেক্ট ক্ষমতা বের হয়ে আসবে। এই যে অতএব ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বিপি আইপি, এইটাই সূত্র আমরা জানি। বিপি হচ্ছে 450 ভোল্ট, আইপি হচ্ছে 1.5 এম্পিয়ার। সো এটা যদি হিসাব করো তাইলে আমাদের আসবে 675 ওয়াট। কত আসছে ক্ষমতা, আসছে 675 ওয়াট। বাট সমস্যা হইতেছে এইটা, তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যদি এইটা আসে, গৌণকুণ্ডলীর ক্ষমতা ওইটা আসবে। এটা লিখো, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যেহেতু এইটা আসছে, তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা ওইটাই, এটা বাংলায় লিখে দিবা। লিখে দেওয়ার পর লিখবা যে এখানে কিন্তু তড়িৎ মোটরের ক্ষমতা, তড়িৎ মোটরের ক্ষমতা হচ্ছে আমাদের 1.5 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি, এই যে 1500 ওয়াট, 1000 দিয়ে গুণ দিবা তাহলে ওয়াটে গেছে। তো তড়িৎ মোটরের ক্ষমতা 1500 ওয়াট, বাট আমার যে ট্রান্সফরমার আছে এটার ক্ষমতা 675 ওয়াট। তাহলে এই ট্রান্সফরমার দিয়ে এই মোটর কি চালানো সম্ভব হবে, তাইলে এই ট্রান্সফরমার দিয়ে এই মোটর চালানো সম্ভব হবে না, এটাই আনসার। বুঝছি, শেষ। পড়ে যাই, কত ইজি। এই যে ইজি ম্যাথগুলা কি কেন আমি তোমাদের জন্য রাখলাম এটা আমি জানি না, জাস্ট আমি ভাবছি যে সলভ করাই দিই। তোমরা তো সলভ করবা না, অ্যাটলিস্ট 9-10টা সলভ করাই দিই, যাতে বেচারা পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট কমন পাও। এই যে সকল বোর্ড 18, সকল বোর্ড 18। এটাতে বলছে দেখো গৌণকুণ্ডলী ভোল্টেজ নির্ণয় করবে, এখানে সব কিছু দেওয়া আছে, গৌণকুণ্ডলী ভোল্টেজ বের করতে পারবে, এনপিএনএস দিয়ে এটা করতে পারবা। আচ্ছা, এটাতে বলছে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখা হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রদত্ত ক্ষমতা ও গৌণকুণ্ডলীর মোট প্রদত্ত ক্ষমতার সমান। আর কি বলছে, উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও মুখ্য কুণ্ডলীর প্রদত্ত ক্ষমতা গৌণকুণ্ডলীর প্রদত্ত ক্ষমতার সমান। তাইলে এখানে দেখো বিপি কত স্যার, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, আইপি মুখ্য কুণ্ডলীর প্রবাহ 5 এম্পিয়ার। তাইলে এই যে আমাদের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, লেখো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কি হবে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে আমাদের P1 মনে করো, এটা হবে বিপি ইন্টু আইপি। হ্যাঁ, বা তুমি যে হ্যাঁ এইটাই থাকুক। তাহলে বিপি ইন্টু আইপি 220 ভোল্ট 5 এম্পিয়ার, সো 220 ইন্টু 5, এটা যদি হিসাব করো তাহলে আসবে 1100 ওয়াট। 1100 ওয়াট আসছে। এইবার গৌণকুণ্ডলীরও ক্ষমতা বের করতে হবে। সো গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করবা কীভাবে, তবে তুমি গ নাম্বারে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করতে পারবা যে বিএস, গ নাম্বারে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত বের হবে,
ক নাম্বারে যখন সলভ করবা গৌণকুণ্ডলীর ভোল্টেজ পেয়ে যাবা হচ্ছে তুমি 50 ভোল্ট, কত পেয়ে যাবা 50 ভোল্ট পেয়ে যাবা। বাট এই যে গৌণকুণ্ডলীর প্রবাহ কিন্তু এখনও জানো না, যেখানে গৌণকুণ্ডলীর প্রবাহ দিয়া দেয় নাই। তুমি কি করবা, গৌণকুণ্ডলীর প্রবাহটা তোমাকে বের করতে হবে। কীভাবে বের করবা, যে কোনোটা দিয়ে করতে পারবা। এই যেখানে NPNS দেওয়া আছে, তো ডিরেক্ট লিখো, আমরা IS বের করবো না, যে IS বাই IP ইজিক্যাল টু হচ্ছে NP বাই NS। এইটাই বুঝে শুনে লিখো যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে গৌণটা উপরে লিখছি, তাইলে এখানে হচ্ছে পাক সংখ্যার মুখ্যটা উপরে হবে, এইটাই। সো এখানে IS ইজিক্যাল টু হবে NP বাই NS, IPটা গুণ হয়ে যাবে, এখানে মান বসাও। IS ইজিক্যাল টু NP বাই NS, NP হচ্ছে 550, NS হচ্ছে এই যে 125 ইন্টু IPটা কত, IP হচ্ছে 5 এম্পিয়ার। সো এটা যদি হিসাব করো তুমি পাবা এখানে 550 ডিভাইডেড বাই, এটা আসে আমাদের 22, কত আছে 22 এম্পিয়ার। তাইলে তুমি এবার গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করো। গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি P2 হয়, এটা হবে BS ইন্টু IS। তাহলে BS হচ্ছে 50 ভোল্ট, গো হতে পাইছো, গো থেকে পাবা, আর IS পাইছি 22 এম্পিয়ার। সো এটা যদি হিসাব করো এই যে 1100 ওয়াটই পাইতেছো। তাইলে দেখো আমরা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পাইছি 1100 ওয়াট, গৌণকুণ্ডলীর ক্ষমতা 1100 ওয়াট। তাইলে আমরা দেখাইছি যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যেত, গৌণকুণ্ডলীর ক্ষমতা তত সেম। তো বুঝছি, ঠিক আছে। বলছে সিলেট বুট 17, সিলেট 17 সেমভাবে এগুলো প্রতিটা পারবা। এই যে এটা ট্রান্সফরমার দিচ্ছে, ট্রান্সফরমার এ এর গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করবা। দেখো ট্রান্সফরমার এ যেটা আছে, এটার মুখ্যর পাক সংখ্যা গৌণর পাক সংখ্যা দেওয়া আছে। গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে পারবা না, অবভিয়াসলি পারবা। সো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ এটা আসবে তোমার হচ্ছে কত, এটা আমি হচ্ছে দেখে বলি, এগুলা করে হুদাই সময় নষ্ট করে লাভ নাই। সো 0.6 এম্পিয়ার আসবে, বুঝছো বুঝছো। দেখো এই যে NPNS দেওয়া আছে এবং IP দেওয়া আছে, ISটা ডিরেক্ট বের করে ফেলবা, লিখবা IS বাই IP ইকুয়াল টু NP বাই NS, বের হয়ে আসবে। এবার গো নাম্বারে আসো, বলছে ট্রান্সফরমার এ এবং বি এর গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয় পূর্বক কোনটি বসত বাড়িতে এবং কোনটা শিল্প কারখানায় ব্যবহার উপযোগী মতামত দাও। সো বসত বাড়িতে ব্যবহার করা হয় ওইটা যেটার ভোল্টেজ কম, BS বা আমাদের গৌণকুণ্ডলীতে বা সেকেন্ডারি কুণ্ডলীতে যেটার ভোল্টেজ কম, এটা বসত বাড়িতে ইউজ করা হয়। আর যেটার সেকেন্ডারি যেটা আছে, সেকেন্ডারি কয়েল বা গৌণকুণ্ডলী, ওইটাতে ভোল্টেজ যেটার বেশি, ওইটাই ইউজ করা হয় শিল্প কলকারখানায়। শিল্প কলকারখানায় অনেক বেশি ভোল্টের প্রয়োজন হয়, বাসা বাড়িতে তো অনেক বেশি ভোল্টের প্রয়োজন লাগে না, বাসা বাড়িতেই কয়েকটা লাইটার ফ্যান চলে, বুঝছো। শিল্প কারখানায় অনেক যন্ত্রপাতি চলে, এগুলোর জন্য অনেক বেশি ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হয়। সো আমরা দেখবো যে এ আর বি এর মধ্যে কোনটার গৌণকুণ্ডলীতে ভোল্টেজ বেশি। সো এর ক্ষেত্রে দেখি এ ট্রান্সফরমারের ক্ষেত্রে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, দেখো এ ট্রান্সফরমারের ক্ষেত্রে, ওকে, এ ট্রান্সফরমারের ক্ষেত্রে গৌণকুণ্ডলীর ভোল্টেজ BS। এখানে কি কি দেওয়া আছে দেখো, তোমাকে দুইটারই পাক সংখ্যা দেওয়া আছে, তো পাক সংখ্যা দিয়ে আমরা করতে পারবো। এর ক্ষেত্রে গৌণকুণ্ডলীর ভোল্টেজ BS বাই BP ইকুয়াল টু আমরা লিখবো NS বাই NP, পাক সংখ্যা দিয়ে করতেছি, পাক সংখ্যার ভোল্টেজ সমানুপাতিক। BS বাই BP ইকুয়াল টু NS বাই NP, তাহলে BS হবে এই যে NS বাই NP, এই BPটা গুণ হয়ে যাবে NS বাই NP ইন্টু BP। তাইলে এখান থেকে পাবো আমরা BS ইকুয়াল টু NS বাই NP। NS কত, NS হচ্ছে ওই যে আমাদের গৌণকুণ্ডলীর, NS হচ্ছে গৌণকুণ্ডলীর হচ্ছে পাক সংখ্যা, NS গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, NS 300, NP হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 30, কিন্তু এই BPটা কত, BP হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ, এর 500 ভোল্ট, এর হচ্ছে 500 ভোল্ট। তাহলে এটা হিসাব করে দেখো 300 বাই 30 ইন্টু 500, এটাতে আসছে 5000 ভোল্ট,
5000 ভোল্ট আছে। তুমি এখানে দেখেই বুঝতেছো যে ভাইয়া এটার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ছিল 500 ভোল্ট, গৌণ কুণ্ডলী থেকে ভোল্টেজ হয়েছে 5000 ভোল্ট, তার মানে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বাড়ছে, তার মানে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। এবং এইটাই শিল্প কলকারখানায় ব্যবহার হয়, আরোহী যেগুলো আছে বা স্টেপ আপ যেগুলো। বাট আমরাও আরও হিসাব করে দেখি যে বি ট্রান্সফরমার কি বলে। তো দেখো বি এর ক্ষেত্রে, দেখো বি ট্রান্সফরমারের ক্ষেত্রে সো এই চ্যাপ্টারটা পড়াই কেন, এই চ্যাপ্টার থেকে সিকিউ চলে আসলে মনে করো 2 সেকেন্ড আনসার করে আসতে পারবা, যাতে সময়টা বাঁচবে, এই চ্যাপ্টার থেকে তাড়াতাড়ি আনসার করা যায়। সো বি ট্রান্সফরমারের ক্ষেত্রে কী হবে স্যার, বি ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস বাই পিপি ইজিক্যাল টু সেম এনএস বাই এনপি, ডিরেক্ট কি লিখতে পারতাম, বিএস ইজিক্যাল টু হইতো এনএস বাই এনপি ইন্টু এবিপি। সো মান বসাও, এনএস বাই এনপি এই যে গৌণর পাক সংখ্যা 30, এনএস 30, এনপি কত ওই যে 60 ইন্টু বিপিটা হচ্ছে এই যে 500, বির ক্ষেত্রেও মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 500। এটা যদি হিসাব করো এটা থেকে আসবে আমাদের বি এর সমান 250 ভোল্ট। সো এবার তুমি চিন্তা করো এটার 500 ভোল্ট ছিল মুখ্যতে, গৌণতে কি হয়েছে 250 ভোল্ট, তাহলে কি হয়েছে ভোল্টেজ কমছে, তার মানে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাইলে এটা ইউজ করা হয় বাসা বাড়িতে স্টেপ ডাউন যেগুলো, বাট তুমি দেখলেই বুঝতে পারবা। দেখো এইটার গৌণকুণ্ডলীতে ভোল্টেজ 5000 ভোল্ট, আর বিজিটা আছে এটার গৌণকুণ্ডলীতে ভোল্টেজ 250 ভোল্ট। তো তুমি কোনটা ইউজ করবা বাসা বাড়িতে, কোনটা কলকারখানায়? স্যার এইটা আমরা ইউজ করবো বাসা বাড়িতে বিজিটা এটা বাসা বাড়িতে, আর এর এটা হচ্ছে কলকারখানায়। বুঝছি? ঠিক আছে। এটা দেখো রাজশাহী ক্যাডেট কলেজ, এটা এটা হচ্ছে রাজশাহী এতটুকু কি দেখা যায়? এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। দেখো বলছে একটা ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এত। আচ্ছা এখানে দেখো বলছে মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, তার মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি অনুপাত গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনপি অনুপাত এনএস, বলছে এন অনুপাত n/8, তাহলে এন অনুপাত n/8 এইভাবেই দাও n/8। আচ্ছা এটাই তো মুখ্য কুণ্ডলীর ইলেকট্রোমোটিভ ফোর্স ই প্রয়োগ করায় মুখ্য কুণ্ডলীতে হচ্ছে মনে করো একটা ভোল্টেজ, এই মানে তড়িৎচালক শক্তি বলকার যাই বলুক, এটা ভোল্টেজ বুঝাইতেছে। একটা ভোল্টেজ প্রয়োগ করায় গৌণকুণ্ডলীতে 10 ভোল্ট পাওয়া গেছে। মুখ্য গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, মুখ্য ও গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যথাক্রমে আইপি ও এটা কি হয়েছে ঠিক আছে। বাকি কোয়েশ্চন রাজশাহী ক্যাডেট কলেজ। এটা আইপিও বুঝছি। এখানে বলছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি আর গৌণকুণ্ডলীর প্রবাহ 2 অ্যাম্পিয়ার। বলছে না মুখ্য গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপিও 2 অ্যাম্পিয়ার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। সো দেখো আমাদের কি বলছে ই বের করবো। ই মানে হচ্ছে এই যে মুখ্য কুণ্ডলীতে যে ইএমএফ প্রয়োগ করছে, তার মানে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। কি স্যার? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। সো আমরা ই বের করবো, তার মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বিপি বা ই যাই বলো ওইটা বের করবো। সো এটা মূলত মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, সো আমরা মূলত বিপিটা বের করবো। কী বের করবো? বিপি, বুঝছো? সো লিখবা আমরা জানি বিপি বাই বিএস ইজিক্যাল টু, এখানে এনপি এনএস এর শর্ত দেওয়া আছে, বিপি বাই বিএস ইজিক্যাল টু এনপি বাই এনএস। আমরা কী বের করবো? বিপি। তো লিখো বিপি ইজিক্যাল টু হবে এনপি বাই এনএস
ইন্টু বিএস, বিএসটা গুণ হয়ে গেছে। এনপি বাই এনএস, দেখো এনপি অনুপাত এনএস আছে এইটা, তাইলে এটা থেকে যদি তুমি এনপি বাই এনএস লিখো, তুমি যদি এখানে এনপি বাই এনএস লিখো, যে লিখলাম আমি এনপি বাই এনএস, প্রথমটাকে উপরে লিখছি, দ্বিতীয়টাকে নিচে লিখছি, এটার ক্ষেত্রে সেম হবে, প্রথমটাকে উপরে দ্বিতীয়টাকে নিচে। তার মানে এনপি বাই এনএস হচ্ছে এইটা, বা এটা একটু হিসাব করে বের করতে পারো। দেখো এন আছে, এই বাক্যে যদি গুণ করো এটা উল্টে যাবে, তার মানে 8 যাবে উপরে, এন আসবে নিচে, দেখছো এই বোনাস উল্টে যাবে, এন এনে কাটা 8 আসবে আনসার। এনপি বাই এনএস হচ্ছে 8, এনপি বাই এনএস এর জায়গায় 8 বসাইতে পারবো। আর বিএস কত, আমরা মুখ্য কুণ্ডলিতে ই ভোল্টেজ প্রয়োগ করায় গৌণ কুণ্ডলিতে 10 ভোল্ট পাইছি, তাহলে বিএস হচ্ছে 10, 8 10 80 ভোল্ট, এইটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। দেন বলছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করবা আইপি, সো সেমভাবে বের করতে পারবা। কি বের করবা আইপি, তাহলে লিখবা আইপি বাই আইএস ইজিক্যাল টু, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা প্রবাহ এই যে পাক সংখ্যা দিয়ে বের করবো, বিকজ পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাইলে তড়িৎ প্রবাহ ক্ষেত্রে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে আইপি বাই আইএস ইজিক্যাল টু হবে এনএস বাই এনপি, এনএস বাই এনপি। সো আইপি ইজিক্যাল টু হবে আমাদের এনএস বাই এনপি ইন্টু আইএসটা গুণ হয়ে যাবে। এনএস বাই এনপি কত, দেখো আমরা এনপি বাই এনএস পাইছি 8, তুমি চিন্তা করো ভাইয়া এনপি বাই এনএস এখানে আমরা 8 পাইছি, তাহলে এনএস বাই এনপি কী হবে, এটাকে যদি উল্টাই দেই, এনএস উপরে দেই এনপি নিচে দেই, তাহলে এই বেচাটাও উল্টে যাবে, 8 উপরে যাবে, 8 নিচে 1 আছে, সরি 8 নিচে আসবে এবং 8 নিচে যে 1 আছে ওইটা উপরে যাবে, 1/8 হয়ে যাবে, এনএস বাই এনপি 1/8 হয়ে যাবে। তুমি এখানে এনএস বাই এনপির জায়গায় 1/8 বসাইতে পারো। আর আইএস কত, গৌণকুণ্ডলীর প্রবাহ 2 এম্পিয়ার, এটা করলে 1/4 এম্পিয়ার পাবা, বুঝছো? এটাই তো 1/4 বা 0.25 এম্পিয়ার, কত আসে 0.25 এম্পিয়ার। সো এটা আসবে যে 1/8 ইন্টু 2 সমান 0.25 এম্পিয়ার, বুঝছি? সো আশা করি বুঝলেই হয়েছে। এবার তুমি গো নাম্বারটা করো, বলছে যদি গৌণকুণ্ডলীর পাক সংখ্যা n হয় ও মুখ্য কুণ্ডলীর এটা কি বলছে কোয়েশ্চেনটা হচ্ছে, যদি গৌণকুণ্ডলীর পাক সংখ্যা n হয় এবং মুখ্য কুণ্ডলীর আইপি কারেন্টের জন্য গৌণকুণ্ডলীর কারেন্ট কত হবে? আচ্ছা, মুখ্য কুণ্ডলীতে যেটা পাইছে আইপি এম্পিয়ার, এটা দেওয়া উচিত ছিল আইপি এম্পিয়ার, আইপি এম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর যেটা বের করছি আমরা, ওই যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ 0.25 এম্পিয়ার। আচ্ছা, তো এটার জন্য গৌণকুণ্ডলীর কারেন্ট কত হবে? সো এখানে আমরা পাইছি মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি ইকুয়াল টু 0.25 এম্পিয়ার, এবং বলছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয়, তাইলে দেখো এখানে পাইছি, দেখো আমরা এখানে এনপি পাইছি এনপি পাইছি n এবং এনএস পাইছিলাম n/8, বাট এখন বলছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয়, তার মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ns সমান n, ns সমান n, তাইলে এটা হইলে আমাদের গৌণকুণ্ডলীর কারেন্ট কত হবে, মানে গৌণকুণ্ডলীর কারেন্ট আইএস কত হবে? সো ডিরেক্ট আইএস বের করবা না, আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, তাইলে আইএস হবে এনপি বাই এনএস, আইপিটা গুণ হয়ে যাবে। সো এখানে তুমি হিসাব নিকাশ করো। সো এনপি বাই এনএস, এনপি হচ্ছে n, এনএসও হইতেছে n, আর আইপি হচ্ছে এই যে 0.25, তাহলে এইটা হিসাব করো, কি আসবে n এ কাটা 1, 0.25 আনসার। তাহলে আমাদের গৌণকুণ্ডলীর প্রবাহ 0.25 এম্পিয়ারই হবে, বুঝছি? ঠিক আছে, ঠিক আছে না ভাই, এক্সট্রা কোনো কথা বলতেছি না, জাস্ট চ্যাপ্টারটা শেষ করেই দিতেছি, এটাই হচ্ছে আজকে আমাদের লক্ষ্য। ওকে, এবং তোমরা কি জানো আমরা হচ্ছে আচ্ছা এই ক্লাসের মাধ্যমে আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের ক্লাসও কিন্তু শেষ হয়ে যাবে, এটাই ফিজিক্সের শেষ ক্লাস, এটাই শেষ ক্লাস। সো শেষ হয়ে যাবে, তোমাদের সাথে আমার জার্নিটা অনেক সুন্দর ছিল, তোমরাই আমার প্রথম পেইড ব্যাচ ছিলা, প্রথম পেইড ব্যাচ তোমরা এসএসসি 24, এবং তোমাদের দিয়েই হচ্ছে আমরা ইন্টারের যাত্রা শুরু করবো। আমি তোমাদের সাথে আমার সম্পর্ক এখানেই শেষ নয়, আরও লম্বা হতে চলেছে। সেটা হচ্ছে তোমরা তো এইচএসসি 26,
সো এইচএসসি 26-এ হচ্ছে আমি আপাতত ফিজিক্সটা পড়াবো, বাকিগুলা পরে আগে ফিজিক্সটা পড়াই, সময় বের করতে পারলে হায়ার ম্যাথ পড়ানো ট্রাই করবো। সো এই এইচএসসি ফিজিক্স উইথ রেদওয়ান হোসেন বা এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার, বুঝছো? ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার, ঠিক আছে না? ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, এই দুইটা পেপারেরই হচ্ছে আমরা বেসিক টু প্রো কোর্স লঞ্চ করছি। এখানে হচ্ছে আমরা কি করব, এই যে ফিজিক্স অ্যান্ড ফিজিক্স ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট। তো তোমরা যারা মনে করো আমার ক্লাস ভালো লাগে, তো তোমরা কোনো ডেমো ক্লাস ছাড়াই হইতেছে তোমরা এই কোর্সগুলোতে এনরোল করবা। যদি এনরোল করো এখনই আর কি। সো এখানে তো ফিজিক্স ইন্টারের ক্ষেত্রে হচ্ছে ইন্টারের দুইটা চ্যাপ্টারেই হচ্ছে তোমার মানে এইখানে 10, 9, 10 সম্পূর্ণ একটা বই, তোমার ফিজিক্স বইয়ে যা আছে ওইটা ইন্টারের দুইটা চ্যাপ্টারই পড়াইতে তত সময় লাগবে। সো ইন্টারের ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারে আছে 10টা চ্যাপ্টার, সেকেন্ডে আছে 10টা চ্যাপ্টার। সো এই ফিজিক্স ফার্স্ট সম্পূর্ণ বইয়ের জন্য তোমার হচ্ছে ফি আমরা রাখতেছি কত, 3.5K, এটার জন্য 3.5K, টোটাল 2 বছরের জন্য আর কি এই ফিগুলা। এটার টোটাল 2 বছর, এটাও টোটাল 2 বছরের জন্য এই। বাট এটা ফি না, তোমাদের জন্য এটা না, এটা ওরা যারা মনে করো যখন ক্লাস শুরু হবে ডেমো ক্লাস দেখে যখন ভর্তি হবে তারা এটা পে করতে হবে। বাট তোমরা আমার স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে এখানে বিশাল একটা ডিসকাউন্ট পাবা। সেটা হচ্ছে তুমি দুইটা কোর্সের জন্য এই যে এইটার জন্য অনলি 2K পে করবা, এটার জন্য অনলি 2K পে করবা। সো এখনই এইগুলো সব পে করতে হবে না, এখন এইগুলো সব পে করতে হবে না। এই যে তুমি যদি এখনই হচ্ছে প্রি বুক করে ফেলো, মনে করো এই 2K দিয়ে যদি ফিজিক্স ফার্স্ট পেপারটা কিনে ফেলো, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপার যখন কিনবা তখন এই 2K পে করে ফিজিক্স সেকেন্ড পেপার কিনতে পারবা। নাইলে হচ্ছে তোমাকে এই পেমেন্ট দিয়ে কিনতে হবে পরে। সো এখনই ওই যে আমাদের ডিসকাউন্টটা দিব, ওই যে 7 ফেব্রুয়ারি পর্যন্ত লঞ্চ হবে, কোর্সে অ্যানাউন্স হতে পেয়ে গেছো। এই 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই 2K দিয়ে তুমি হচ্ছে প্রি বুক করতে পারবা, মানে 2K দিয়ে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের কোর্সে জয়েন হয়ে গেলা, বুঝছো? 2K দিয়ে জয়েন হয়ে গেলা, পরে তুমি চাইলে ফিজিক্স সেকেন্ড পেপারে এনরোল করতে হইলে আরও 2K দিলেই হবে। এই যে এইগুলো দেওয়া লাগবে না, বুঝছো? তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে তোমরা প্রি বুক করে ফেলো যারাই গেছো। আর ফিজিক্স সম্পূর্ণ ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে। আমরা তোমাদের এসএসসি রেজাল্টের পরপরই ক্লাস শুরু করে দিব, প্লাস এসএসসি রেজাল্টের আগে তোমাদেরকে অনেক গাইডলাইন দিব। নটরডেমে ভর্তি হইতে চাও বা ভালো কলেজগুলোতে ভর্তি হইতে চাও, কীভাবে কী করবা এইগুলা মাঝে মাঝে লাইভ সেশন নিব। আর মেইন ক্লাস শুরু হবে এসএসসি এক্সামের পর। তো এখন এই এসএসসির পরে যে গ্যাপটা আছে এইটা পড়ার কোনো প্রয়োজন নাই। একটু হচ্ছে এখানে মানে ফি ঘোরাফেরা করো, পরে পড়াটা শুরু করবা। পরে যে লাইফটা শুরু হবে ইন্টারের লাইফ, এইটার মতো কঠিন লাইফ আর দুনিয়াতে নাই। ইন্টার থেকে অ্যাডমিশন সিজন, তুমি এমন ট্রমার মধ্যে থাকবা যখন অ্যাডমিশন সিজনে আসবা চোখে কোনো পথ দেবা না ভাইয়া, আগে থেকে শেষ করে রাখবা বলতে এসএসসি এক্সামের পর, এসএসসি রেজাল্টের পরই হচ্ছে আমরা এই ফিজিক্স ফার্স্ট পেপারে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো ভর্তি হয়ে যাইও তাড়াতাড়ি, আমার সাথে যোগাযোগ করিও, তাড়াতাড়ি হইও। সময় পেরোলে কিন্তু পরে আর হবে না। তোমার আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই তো প্রি বুক করে রাখবা। আমার সাথে তো ক্লাস করছো, বুঝছো কীভাবে ভাইয়া পড়াই। আচ্ছা, এই যে কুমিল্লা ক্যাডেট কলেজের কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করবা। দেখো এখানে আইপি দেওয়া আছে, এনপি এনএস দেওয়া আছে, বিপিও দেওয়া আছে, বিএসটা এক চুটকিতে বের হয়ে যাবে। এটা আমরা করব না, আমরা করব ঘ নাম্বারটা। সেইটা কি বলছে, যদি গৌণকুণ্ডলীতে গৌণ ভোল্টেজ একই থাকে এবং ট্রান্সফরমারের ক্ষমতা 13.52 কিলোওয়াট হয়, তবে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কী পরিবর্তন করতে হবে। মানে যদি গৌণকুণ্ডলীতে গৌণ ভোল্টেজ একই থাকে এবং ট্রান্সফরমারের ক্ষমতা 13.52 কিলোওয়াট করতে হয়, তাইলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কী পরিবর্তন করতে হবে। আচ্ছা, সো এই গ নাম্বারে তুমি গৌণকুণ্ডলীর একটা ভোল্টেজ পাইবা। এটা তো কুমিল্লা ক্যাডেট কলেজ। সো গ নাম্বারে তুমি গৌণকুণ্ডলীর ভোল্টেজ পাইবা, এটা গ নাম্বারে গৌণকুণ্ডলীর ভোল্টেজ পাইবা বিএস ইজ ইকুয়াল টু 440 ভোল্ট।
এটা পাবা 440 ভোল্ট। সো তোমাকে আর কোনো কিছুই বললে নাই, তোমাকে জাস্ট এইটা বলছে যে আচ্ছা, তোমাকে এইটাই বলছে যে যদি গৌণকুণ্ডলীর গৌণ ভোল্টেজ একই থাকে এবং ট্রান্সফরমারের ক্ষমতা 13.52 কিলোওয়াট হয়, তবে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। আচ্ছা, সো আগে আমরা এটা দেখি। দেখো স্যার, তুমি এটা দেখো, গৌণকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে আমাদের 440 ভোল্ট। ওকে, এখানে আমাদের গৌণকুণ্ডলীর ক্ষমতা এবং ট্রান্সফরমারের ক্ষমতা 13.52 কিলোওয়াট, মানে এটা মুখ্য কুণ্ডলিতেও সেম ক্ষমতা, গৌণকুণ্ডলিতেও সেম ক্ষমতা। তাহলে আমরা গৌণকুণ্ডলীর ভোল্টেজকে চেঞ্জ করতে পারবো না, বাট গৌণকুণ্ডলীর প্রবাহ কত এটা দেখবো, বুঝছো? সো ক্ষমতা কত দেখো, এইখানে ক্ষমতা, গৌণকুণ্ডলীর ক্ষমতা P = BS/IS। তাইলে আমরা বের করবো হচ্ছে গৌণকুণ্ডলীর প্রবাহ, এই IS হবে এই ক্ষমতা ডিভাইডেড বাই ভোল্টেজ। তো দেখো ক্ষমতা কত, 13.52 কিলোওয়াট, 13.52 কিলোওয়াট। সো 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এটাকে ওয়াটে নাও, এটা হবে 13,520 ওয়াট, এইটা হবে। এটাই তো নাকি কোনো ভুল হয়েছে? এটা 13.52 কিলোওয়াট, এটা 13,520 হয়েছে তো 20 ওয়াট। এটা ভুল করছি নাকি? 13.52 কিলোওয়াটের কথাই বলছে। আচ্ছা, আমরা কি করবো, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কি পরিবর্তন করবো এটা দেখবো আর কি। আচ্ছা, তো দেখি এখানে আইএসটা কত বের হয় এটাকে আমরা দেখি। সো পিটা বলছে ক্ষমতা 13,520 আসছে, ডিভাইডেড বাই বিএস হচ্ছে 440 ভোল্ট। এটাতে হিসাব করে আমরা দেখি আমাদের গৌণকুণ্ডলীর প্রবাহ কত আসে। এই যে এটা আসতেছে আমাদের 30.72 এম্পিয়ার। সো তুমি দেখো আমাদের গৌণকুণ্ডলীর প্রবাহ আসছে 30.72 এম্পিয়ার। সো এখানে আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কি পরিবর্তন করতে হবে এটা দেখবো। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এখানে দেওয়া আছে 25। এবার আমরা এটা দেখবো যে ভাইয়া গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 30.72 এম্পিয়ার হইতে হইলে এক্স্যাক্টলি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত থাকতে হবে, বুঝছো? এটা দেখবো যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ এইটা হইতে হয়, তাইলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত থাকতে হবে। সো এটা আমরা কিভাবে করব, ধরবো এই যে গৌণকুণ্ডলীর প্রবাহ, এটার জন্য মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে NP। ওকে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে NP। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে NP, বললাম NP প্রাইম, NP প্রাইম ইকুয়াল টু 9। এটা আমরা বের করবো, কজ এটার জন্য কত এটা চেক করবো। সো আমরা জানি NP প্রাইম বাই NS ইকুয়াল টু হবে উল্টা, I এর ক্ষেত্রে উল্টা, IS বাই IP। সো দেখো এটা থেকে আমরা NP প্রাইম বের করবো, IS বাই IP আছে, NSটা গুণ হয়ে যাবে। সো এটা হিসাব করো, NP প্রাইম ইকুয়াল টু হবে IS বাই IP না, তাহলে IS হচ্ছে গৌণকুণ্ডলীর প্রবাহ এই যে 30.72 ডিভাইডেড বাই IP হচ্ছে এই যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ 10 এম্পিয়ার ইন্টু NSটা কত, NS হচ্ছে এই যে তোমার এইটা 50 IS। এটা হিসাব করো, NP প্রাইম আসতেছে 153.6, 153.6 এত বা 154 প্রায় আর কি। এটা যদি তুমি ঠিকঠাক মতো ধরো তাহলে আমাদের গৌণকুণ্ডলীর পাক সংখ্যা আসতেছে 154 প্রায়। তাহলে আমাদের আগে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ছিল 25, এখন হইতেছে 154।
তার মানে গৌণকুণ্ডলীর গৌণ ভোল্টেজ একই রাখিয়া আমরা যদি ক্ষমতা 13.52 কিলোওয়াট করতে চাই, তাইলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 154 করতে হবে। তার মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি পরিবর্তন করতে হবে, যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বাড়াইতে হবে। দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি করতে হবে, বাড়াইতে হবে বা বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে? এখন হচ্ছে 154, আগে ছিল 25, তাইলে বিয়োগ করে দেখো কত বৃদ্ধি করতে হবে। 129। কত বৃদ্ধি করতে হবে? বুঝছি, এটা যদি বুঝে থাকি তাহলে তো নেক্সটে যাই আমরা। এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওকে, একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এত, মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ এত, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এইগুলো পারো, এইগুলো নিয়ে মাথা কামাই না, আমি এগুলো ঘ নাম্বার করার জন্য রাখছি। বলছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 5 গুণ করলে গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি পূর্বের তড়িৎচালক শক্তির কত গুণ হবে। আচ্ছা, তো এইটাই দেখবা যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 5 গুণ করলে গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি পূর্বের তড়িৎচালক শক্তির কত গুণ হবে। এখানে বলছে মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি 220 ভোল্ট, মুখ্য তড়িৎচালক শক্তি 200 ভোল্ট, বাট মুখ্য কুণ্ডলীর গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি এখানে দেওয়া নাই। সো এখানে যেইভাবে দেওয়া আছে ডাটাগুলা, এই ডাটা অনুযায়ী গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি কত এটা আমরা বের করব এখানে যে ডাটা আছে। সো এই প্রথম ক্ষেত্রে দেখো, এই প্রথম ক্ষেত্রে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করবো বা তড়িৎচালক শক্তি লিখলে ই দিয়ে লিখবা আর কি, যে বিটাকে ই লিখবা একটু। ইএস বাই ইপি ইজিক্যাল টু কি হবে, এখানে আমাদের দেওয়া আছে পাক সংখ্যা, তাহলে ইএস বাই ইজিক্যাল টু হবে এনএস বাই এনপি। পাক সংখ্যার ক্ষেত্রে সমানুপাতিক, তাহলে ইএস হবে আমাদের এনএস বাই এনপি, আর এই ইপিটা গুণ হয়ে যাবে। বুঝছি? তো এনএস কত, এই এনএসটা হইতেছে আমাদের এই এনএসটা কি স্যার, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 1500 ডিভাইডেড বাই এনপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500 ইন্টু ইপি মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি, মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি 200 ভোল্ট। সো এটা হিসাব করে দেখো কত আসে। তো এটা আসতেছে আমাদের 600 ভোল্ট। কত আসলো? 600 ভোল্ট। তাহলে তুমি চিন্তা করো, এটা 600 ভোল্ট আসছে, তার মানে আমাদের আপাত অবস্থায় এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই অবস্থায় আমাদের গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি 600 ভোল্ট। তাইলে আমরা দেখব যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 5 গুণ করে, তাইলে গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি কত হবে এটা আগে দেখি। ওকে, তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এনপিটাকে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটাকে বাড়াই দিব। কত? আগেরটার 5 গুণ করে ফেলবো, তাহলে আগেরটা ছিল 500, এটার 5 গুণ করছি মানে 2500 হয়ে গেছে। বুঝতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তাইলে দেখো এবার আমাদের তড়িৎচালক শক্তিটা কত হবে গৌণকুণ্ডলীর, এটা মনে করলাম ইএস প্রাইম। সো লিখো ইএস প্রাইম বাই ইপি যেগুলো হবে এনএস বাই এনপি প্রাইম, বিকজ আমরা মুখ্যর পাক সংখ্যা চেঞ্জ করছি, এনএসটা ঠিক আছে। সো এটা থেকে দেখো আসবে ইএস প্রাইম ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি প্রাইম, এই ইপিটা গুণ হয়ে যাবে। বুঝছি? সো এটা থেকে আসবে ইএস প্রাইম ইজ ইকুয়াল টু এনএস কত,
এনএস হচ্ছে এই যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 1500 ডিভাইডেড বাই এনপি প্রাইম কিন্তু এই যে 2500 ইন্টু ইপিটা হচ্ছে এই যে 200 ভোল্ট মুখ্যকুণ্ডলী। এগুলো তো আর বুঝতেছো। তো দেখো এটা কত আসে, 1500 ডিভাইডেড বাই 2500 ইন্টু 200, এটা আসতেছে 120। কত আসতেছে 120 ভোল্ট আসতেছে। তার মানে তড়িৎচালক শক্তি মানে 5 গুণ করার পর তড়িৎচালক শক্তিটা পূর্বে তড়িৎচালক শক্তির কত গুণ হবে? তাহলে এই নতুন ইএস প্রাইমটা, ইএস প্রাইম আগের চেয়ে কত গুণ হয়েছে দেখি। এই যে নতুন হচ্ছে 120, আগেরটা ছিল 600, কত গুণ হয়েছে দেখে ফেলো। সো 120 ভাগ 600 করলে আসে 0.2 গুণ, তাহলে 0.2 গুণ হয়েছে। কত গুণ হয়েছে? 0.2 গুণ, এটাই আনসার। বুঝছি? ঠিক আছে। আমরা কত মিনিট ক্লাস করছি রে? আমরা দেখছো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে ফেলছি। আমরা দ্রুত চাইলেও দ্রুত শেষ করতে পারি। আশা করি এই চ্যাপ্টারটা সহজ ছিল, এই জন্য আমি দ্রুত মানে এটাকে দ্রুত শেষ করছি, দ্রুত যাতে হচ্ছে তোমরা মানে কি করতে পারো, মানে তাড়াতাড়ি শেষ করে পরীক্ষার হলে যেতে পারো, সেজন্য আর কি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ওকে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, বলছে একটা আরোহী ট্রান্সফরমারে 220 ভোল্ট, কি বলছে, একটি আরোহী ট্রান্সফরমারে 220 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। মানে মুখ্যকুণ্ডলী ভোল্টেজ 220 গুণ হতে 2000। ট্রান্সফরমারটির মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা 400। এটা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করতে বলছে। তাহলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বা এনএস বাই এনপি ইকুয়াল টু বিএস বাই বিপি। ডিরেক্ট বের করবা এনএস ইকুয়াল টু হবে বিএস বাই বিপি, এনপিটা গুণ হয়ে যাবে। বিএস কত? এটা বিএস, এটা বিপি। বিএস 2000, বিপি 220, এনপি হচ্ছে 400, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা। এটা হিসাব করে দেখো এনএস কত আসে। থ্রি সিক্স পয়েন্ট এইটা আসছে পাক সংখ্যা। আর এখানে পূর্ণ সংখ্যা দিতে হবে, 37 দিয়ে দাও। 3637, ঠিক আছে না? ও বলো 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 বলো, কোনটা করতেছি? হ্যাঁ, আচ্ছা এবার দেখো গ নাম্বার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছে মুখ্য ও গৌণকুণ্ডলের রোধের অনুপাত নির্ণয় করো। ব্লুটুথ পেয়ারিং রিকোয়েস্ট, এইটা খেটারে আমার এটার সাথে ব্লুটুথ কানেক্ট করতেছে, থাপড়াই ওর দাঁত সবগুলা পালাই দিব। আর প্রথম থেকে চলে আসছে, তাই
আচ্ছা বলছে মুখ্য ও গৌণকুণ্ডলীর রোধের অনুপাত বের করবা, এটা সম্পূর্ণ ডিফারেন্স না, বাট রোধের অনুপাত বের করা এটা ব্যাপারই না, বস তুমি আইবি তো জানো, আই ইকুয়াল টু বি বাই আর, এই সম্পর্ক অবশ্যই রোধ বের করে ফেলতে পারবা। সো আমরা হচ্ছে ডিরেক্ট দেখি মুখ্য ও গৌণকুণ্ডলীর রোধের অনুপাত বের করবা। তাইলে তোমাকে এইখানে ভোল্টেজ আর পাক সংখ্যার একটা ব্যাপার স্যাপার দেওয়া আছে, বুঝছো, এবং আমরা এইটা নিয়ে হিসাব নিকাশ করবো। দেখো আমরা জানি আচ্ছা বিপি বাই বিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, এটা জানি। অনুপাতের ক্ষেত্রে এইগুলা সমান, এটা আমরা জানি। তাইলে অতএব এই যে তুমি একটু চিন্তা করো, বিপি বাই বিএস আমরা জানি স্যার আই ইজ ইকুয়াল টু বি বাই আর, বলছে না রোধের অনুপাত বের করবো। তাহলে আই ইজ ইকুয়াল টু বি বাই আর হইলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো আর ইজ ইকুয়াল টু, সরি আর না, বি ইজ ইকুয়াল টু ক্রস গুণন করো, বি ইজ ইকুয়াল টু আই আর। আচ্ছা এইটা আবার নাই লিখি, এটা না লিখি আমরা এখানে অন্য জিনিস লিখি, কি লিখবো দেখো, আবার হচ্ছে আমরা এটাও জানি যে আইপি বাই আইএস, কি স্যার এটা জানি আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, এই সূত্রটাও জানি। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর। তাহলে দেখো আমি এখানে কি করি, এখানে আমি সুন্দরভাবে লিখতে পারবো, এই যে আইএস এর জায়গায় এটা লিখতে পারবো বিএস বাই আর এস ডিভাইডেড বাই আইপির জায়গায় লিখতে পারবো বিপি বাই আরপি ইজ ইকুয়াল টু এখানে এনপি বাই এনএস তো আছেই। সো দেখো এটাতে পাইতেছি বিএস বাই আর এস, বাক্যে গুণ করলে এটা উল্টে যাবে, হবে আরপি বাই বিপি, বুঝছো, এখানে আছে এনপি বাই এনএস। সো আমরা এই পাশে শুধু রোধ রাখবো, দেখো আরপি বাই আর এস পাইতেছি এখানে। সো লিখো আরপি বাই এই যে আর এস আছে ইজ ইকুয়াল টু কী হবে, এখানে আছে এনপি বাই এনএস। এই বিএসটা আর বিপি, দেখো বিএস উপরে বিপি নিচে, ওই পাশে গেলে উল্টে যাবে, বিপি যাবে উপরে, বিএস আসবে নিচে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি আরপি বাই আর এস ইজ ইকুয়াল টু, দেখো এনপি বাই এনএস, আমি এনপি বাই এনএস এর জায়গায় চাইলে বিপি বাই বিএস লিখতে পারবো, আর বিপি বাই বিএস এর জায়গায় চাইলে এনপি বাই এনএস লিখতে পারবো। তাহলে বিপি বাই বিএস এর জায়গায় আমি এনপি বাই এনএস লিখে ফেলবো। সো এনপি বাই এনএস তো আসেই, বিপি বাই বিএস এর জায়গায় আমি এনপি বাই এনএস লিখলাম, তাইলে কাজ হয়ে যাবে। তো এটা গুণ দিলে হবে এনপি স্কোয়ার এনএস স্কোয়ার, তুমি চাইলে একসাথে দুইটাকে হোল স্কোয়ার লিখতে পারো, তাইলে লিখোই যেহেতু হবো আরপি বাই আর এস ইজ ইকুয়াল টু কী হবে, যে এনপি কত, দেখো এইটার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 400, তাহলে এনপি হচ্ছে 400, আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করছিলাম 3637, এইটা পরে স্কোয়ার দাও, এটা করলে কত আসে দেখো, $3637 হোল স্কোয়ার। 0.012 কি পাইছি, আরপি বাই আর এস পাইছি 0.012, কত পাইছি 0.012। তাহলে মুখ্য ও গৌণকুণ্ডলীর অনুপাত কত, যে মুখ্য ও গৌণকুণ্ডলীর অনুপাত এটা 0.012, এটা দিয়ে দিতে পারো, বা তুমি ডিরেক্ট লিখতে পারো যে দেখো নিচেও 1 আছে, আর এটা আমরা কি পাইছি, তুমি দেখো এক্স্যাক্টলি আমরা পাইছি এইটা, যে আরপি বাই আর এস 0.012, এটা নিচে মনে 1 আছে, তার মানে এই আরপি পাইছে, আরপি অনুপাত এই আর এস ইকুয়াল, এইটা হচ্ছে এইটা 0.012 অনুপাত 1, এটাই হচ্ছে আনসার। বুঝছি, আর নাই। সো এইখানেই শেষ, এই চ্যাপ্টারে আর নাই, আর এমন কোনো ম্যাথ নাই যেটা ঘুরাই পেঁচিয়ে দিতে পারে, যাই দে সব পড়ে ফেলছি। সো আশা করি আমার সাথে এই যাত্রাটা অনেক সুন্দর ছিল, তোমাদেরও হচ্ছে আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং মেইনলি হচ্ছে স্যার ভালো মানুষ হবা, বারবারই বলি, প্রতি ক্লাসেই বলি, এসএসসি এক্সাম ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বাট আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর কোনো কিছু যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রিতে যাতে ভালো হয়, এটা আমি ভালোভাবে পড়াইছি, যারা আমার কোর্সে ছিল ইনশাল্লাহ ভালো হবে, রেজাল্টও তোমাদের ভালো হবে বা ভালো হোক, এটাই দোয়া করি। আর সবসময় যে আমি বলতেছি ফিজিক্স ভালো হয়ে যাবে তাও না, অনেক সময় তুমি নার্ভ ঠিক রাখতে পারবা না,
কনফিডেন্স হারাই ফেলবা। সো এক্ষেত্রে তুমি সবসময় মনে এটা রাখবা যে ইনশাল্লাহ আমি পারবো, যাই আসুক আমি পারবো, এইটা মনে কনফিডেন্স রাখো, আত্মবিশ্বাস হারাইও না, ইনশাল্লাহ তুমি জিতে আসবা। ভালো থাকো, ভালো মানুষ হও, ভাইয়ের জন্য দোয়া কইরো, তোমাদের জন্য আমার সবার দোয়া। হয়তো এইটাই আমার সাথে অনেকে লাস্ট ক্লাসও হইতে পারে, বিকজ অনেকে ইন্টারে যদি সায়েন্স না নেয় বা ইন্টারে যদি আমার ক্লাস না করো, এইটাই হয়তো তোমার লাস্ট ক্লাস আমার করতেছো। সো ভাইয়া যদি এমনিতে তো তোমাদেরকে বকা টকা দেই নাই, তারপরেও কোনো কারণে মনে দুঃখ দিয়ে থাকি, যদি মেসেজ দিছো ভাইয়া রিপ্লাই দিতে পারি নাই, এরকম হয়েছে বেশিরভাগ, এখন বেশি হইতেছে, বিকজ এখন বেশি মেসেজ আসলে ভাইয়া কেমনে রিপ্লাই দিব। সো এইগুলার জন্য তোমরা যদি একটু দুঃখ মনে থাকে বা একটু খারাপ ফিল করো, সেটার জন্য সরি। ভাইয়া তো একা মানুষ, একাই সব হ্যান্ডেল করতেছি, একাই সব কিছু হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। সো ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে আবারও এইচএসসি লাইফে। এইচএসসিতে ফিজিক্স নেই, এবং তোমরা যারা কানেক্টেড হওয়ার যুক্ত হওয়ার তাড়াতাড়ি হয়ে যাইও, আমাদেরকে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।